ভাই ন্যাশনাল টিমের কোচদের এটা হইতেছেটা কি? ফার্স্টে থমাস টুকেল করলো ইংল্যান্ডে নিয়ে, এবার লুইস দে লা ফুয়েন্তে করতেছে স্পেনরে নিয়ে। দুইজনের বিশ্বকাপের স্কোয়াড আসার পর ইন্টারনেট টোটালি ডিফারেন্ট ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে আর আরেক দল বলতেছে এরা এটা কি স্কোয়াড দিছে, এরা সেকেন্ড রাউন্ডে বাদ পড়ে যাবে। অন্যরকম একটা জিনিসপাতি হইতেছে। কারণ কি? কারণ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি স্পেনের স্কোয়াডে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার নাই, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। চিন্তা করে দেখছেন, স্পেনের স্কোয়াড আসছে, সেখানে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নাই। এরপর স্পেনের এবার যে ক্যাপ্টেন্সি করবে সে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দুই টিমের এক টিমও খেলে না। রদ্রি এবার ক্যাপ্টেন হচ্ছে স্পেনের। বিশ্বকাপে কোচেরা কি করবে আমি জানি না, টিম কি করবে জানি না, বাট বিশ্বকাপের আগে যেসব বোমগুলো পড়তেছে, চুম্মা ভাই চুম্মা, একের পর এক বিগ প্লেয়ার এবারের স্কোয়াড মিস করছে, মানে অন্যরকম একটা জিনিস। এখন দেখেন, তারা তো স্কোয়াড মিস করছে, তারা চান্স পায় নাই, বাট আপনি কিন্তু চাইলে একটা চান্স পাইতে পারেন আপনার পছন্দের টিমের জার্সি জেতার। এখন এটা কিভাবে? সেটা হচ্ছে, আপনাদেরকে আমি প্রতিদিন থ্যাংক ইউ জানাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে, কারণ বিশ্বকাপের আগে আমাদের এই কিক্স অ্যান্ড সিক্সের আমাদের যে ফেসবুক পেজ সেখানে 20,000 ফলোয়ার হয়ে গেছে। সো একটা থ্যাঙ্কস গিভিং, একটা গিফট হিসাবে আমি হচ্ছে আপনাদের মধ্যে থেকে একজনকে একটা জার্সি গিফট করতে চাই। এখন দেখেন, একটা দিলে জিনিসটা আসলে খুব খারাপ দেখায়, সেজন্য এখন থেকে আমরা ডিসিশন নিয়েছি যে প্রত্যেক মাসে আমরা এই গিভওয়েটা চালু রাখবো। আপনাদের মধ্যে থেকে একজন করে প্রত্যেকটা মাসে আমরা চেষ্টা করব এই জার্সি গিভওয়েটা রাখার। এবং এটা কেন? কারণ আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। এখন কিভাবে পার্টিসিপেট করবেন সেটার বিস্তারিত কথাবার্তা ফেসবুক পোস্টের কমেন্টে দেওয়া আছে। সো আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন। এটা জাস্ট আসলে আমার আসল ভাই ব্রাদারদের জন্য, যারা আমাকে এতকাল ধরে সাপোর্ট করে আসতেছেন, শুধু তাদেরকে আমি জাস্ট একটু থ্যাংক ইউ জানানোর জন্য, একটু গ্র্যাটিটিউড দেখানোর জন্য এই গিভওয়েটা করছি, এছাড়া এখানে আর কিচ্ছু না। সো ইউ ক্যান পার্টিসিপেট অন দিস, ঠিক আছে? এখন দেখেন, স্পেনের স্কোয়াড নিয়ে আমরা কথাবার্তা বলি। 26 জনের একটা স্কোয়াড আসছে এবং একদল মানুষ বলতেছে যে এবারে স্পেনের স্কোয়াডটা বিশ্বকাপ জেতার মতো। ঠিক অন্যজন আবার ইনভার্স করতেছে এই কথাটার। কীভাবে? সেটা হচ্ছে, তারা বলতেছে যে স্পেনের স্কোয়াডটা অত ভালো না ভাই, অনেক বিগ প্লেয়ার মিস করছে, লুইস দে লা ফুয়েন্তে একটা কন্ট্রোভার্সিয়াল স্কোয়াড দিয়েছে, সো ওরা দেখবেন যে দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে যাবে। বাট আমার পার্সোনালি কি মনে হচ্ছে, দেখেন, আমি আগে থেকে বলে দিচ্ছি যে এই টিমে বার্সেলোনার 8জন প্লেয়ার খেলতেছে, এই জন্য কিন্তু আমি ওপিনিয়নগুলো দিচ্ছি না, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি প্রত্যেকটা স্কোয়াডকে রিভিউ করতেছি। সো এবারও এটার ব্যতিক্রম হবে না, আনটিল অ্যান্ড আনলেস সেটা আর্জেন্টিনার স্কোয়াড এখনো দেয় নাই ভাই, ওই বমটার জন্য আমি অপেক্ষা করতেছি। সো দেখেন, আগে জলদি হচ্ছে কারা কারা চান্স পাইছে আমরা তাদেরকে নিয়ে কথা বলি। এরপর কেন এখানে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা চান্স পায় না, কিছু প্লেয়ার এখানে চান্স পায় না, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। প্লাস রিয়াল মাদ্রিদের কোন একটা প্লেয়ার যে চান্স পাওয়ার যোগ্য ছিল বাট তাকে চান্স দেওয়া হয় না, ওইটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। দেখেন, 26 জনের স্কোয়াডে 3 জন গোলকিপার, কে? ডেভিড রায়া, জন গার্সিয়া, উনাই সিমন। সবাই জানতো লিটারালি যে এই 3 জনই চান্স পাবে, এবং এই 3 জনের মধ্যে থেকে কে বিশ্বকাপে স্টার্ট করবে সেটা আমরা সবাই জানি, উনাই সিমন। প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপারকে ডেভিড রায়া, লা লিগার বেস্ট গোলকিপারকে জন গার্সিয়া, বাট স্পেনের লুইস দে লা ফুয়েন্তে কাকে স্টার্ট করাবে? উনাই সিমন। এখন দেখেন, আমি কিন্তু এখানে উনাই সিমনকে ডিফেন্ড করতেছি না, কারণ স্পেনে যখন সে জার্সি গায়ে দেয় তখন সে একটা ডিফারেন্ট ব্রিড হয়ে যায়। অ্যাথলেটিক বিলবাওয়ের এই প্লেয়ারটা যখন স্পেনের জার্সি পরে মাঠে নামে, সে যে কী করতে পারে, তার যে কী অ্যাবিলিটি, তার যে কী পটেনশিয়াল, এটা সম্পর্কে আমাদের কোনো প্রকার ডাউট নাই। সো গোলকিপার পজিশনটা মোটামুটি আমরা জানি যে এরাই স্টার্ট করবে, এরাই খেলবে, এই 3 জনেই থাকবে, এবং এদের মধ্যে থেকে এখন দেখেন উনাই সিমন ভালো খেলে, বাট আমার মতে ডেভিড রায়া বা জোয়ান গার্সিয়াকে চান্স দেওয়া উচিত, যদিও সেটা দিবে না। বাট এই 3 জন খেলতেছে এবং 10 on 10 ভাই, প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার, লা লিগার বেস্ট গোলকিপার যখন আপনার টিমের ব্যাকআপ হিসাবে খেলে, তখন আপনি বুঝে নেন যে কীরকমভাবে গোলকিপার পজিশনটা তারা স্ট্যাক করে রাখছে। সো গোলকিপার পজিশন 10 on 10, আমার কোনো সমস্যা নেই। ডিফেন্ডারদের মধ্যে কারা আছে? গ্রিমালদো, পাও কুবার্সি, মার্কাস লরেন্তে, এরিক গার্সিয়া, পেদ্রো পোরো, লাপোর্তে, কুকুরেয়া, পুবিল বা পিউবিল, আমি যদি ভুল না করে থাকি, অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার। এই কয়জন হচ্ছে ডিফেন্স পজিশন সামলাবে স্পেনের হয়ে। এখন দেখেন, অবশ্যই এখানে ডিন হুইজেনকে চান্স দেওয়া হয় নাই, কারবাহালকে চান্স দেওয়া হয় নাই, ক্যারেরাসকে চান্স দেওয়া হয় নাই, যার কারণে আপনি হয়তো একটু রাগ হয়ে বলতে পারেন যে এইটা ভালো কিছু করতে পারবে না। এখন দেখেন, এখানে আমার কিছু যুক্তি আছে। কারবাহালকে কেন চান্স দেওয়া হয় নাই? অবশ্যই তার এজ হয়ে গেছে, এবং সেই জায়গাটাতে অবশ্যই সেখানে যারা খেলবে তারা যথেষ্ট ভালো রকমের প্লেয়ার। সো ওই জায়গাটাতে কারবাহালকে না নিলেও সেখানে কোনো প্রকার কোশ্চেন আসার কথা না। ইভেন সে তো তার নিজের টিম, মানে রিয়াল মাদ্রিদও খুব বেশি পরিমাণ যে স্টার্ট করছে, জিনিসটা তো এরকম না। ট্রেন্টই ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদের ফার্স্ট চয়েস রাইট ব্যাক। সো সেই জায়গাটাতে কারবাহালকে নিয়ে আমি দেখছি রিয়াল মাদ্রিদের ফ্যানরা এত বেশি আবদার বা এত বেশি নাকশ হয় নাই।
তারা মেইনলি যাকে নিয়ে নাকশ হয়েছে সে হচ্ছে ডিন হুইজেন। এখন আসেন ক্যারেরাসকে নিয়ে একটু নাকশ দেখা গেছে, সেটা আমি একটু ডিবাং করে দেই। এখন দেখেন ক্যারেরাসের পজিশনে কারা খেলে, অবশ্যই সেখানে কুকুরেয়া খেলবে। তার ব্যাকআপ হিসাবে কে আছে? গ্রিমালদো আছে। সো এই দুইজন যখন তাদের একটা ভালো সিজন কাটাইছে, প্লাস এরা স্পেনের একদম নির্ভরযোগ্য কিছু প্লেয়ার, সো ওই জায়গাটাতে ক্যারেরাসকে নেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা আমাকে বলতে পারেন। এবং আমার কাছে মনে হয় না যে খুব একটা যুক্তিযুক্ত হইতো তাদেরকে ক্যারেরাসকে টিমে নেয়। এবং প্লাস সে একটু ইনজুরি প্রবণ, যেটা একটা ঝামেলা। আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন যে রিয়াল মাদ্রিদের এমন একটা সময় গেছে সিজনের যখন তারা তার বদলে ফার্লান মেন্ডিকে খেলাইছে। সো ওই জায়গাটাতে চিন্তা করে দেখেন যে ক্যারেরাস নিজের টিমেই কিন্তু সে ওই ভরসাটা দিতে পারে না। সো স্পেনের টিমে যে দিতে পারবে জিনিসটা তো এমন না। এবার আসি ডিন হুইজেনকে নিয়ে কথাবার্তা। ডিন হুইজেনকে কেন চান্স দেওয়া হয় নাই, এটার জন্য মানুষজন কুবার্সিকে হেড দিচ্ছে। দেওয়াটাই স্বাভাবিক, কারণ আমার মতে ওই কুবার্সি হচ্ছে ডিন হুইজেনের জায়গাটা নিয়ে নিছে। এখন আমার কি এক্সপ্লেনেশন থাকতে পারে? আমি এখন যে এক্সপ্লেনেশন দিয়ে আপনার পছন্দ হবে না যদি আপনি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হন বা আপনি যদি একটু অসন্তুষ্ট থাকেন এই স্কোয়াড নিয়ে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে লুইস দে লা ফুয়েন্তে এবারে স্পেনের স্কোয়াডে যে ডিফেন্ডারদেরকে নিছে সেখানে সে ফিজিক্যালিটি জিনিসটাকে বেশি সে হচ্ছে একটু প্রাধান্য দিছে। সরি গাইস, কারেন্ট চলে গেছে, যার কারণে ভিডিওর মাঝখান বরাবর কাটতে হয়েছে আমাকে, এবং একটা বিশাল রিদম বাদ গেছে। অনেকক্ষণ পরে আবার ভিডিও করতে বসছি, বাট কারণ এখন আসে না, আইপিএস পর্যন্ত চলে গেছে। এবং এই কারেন্টের সমস্যাটা ভাই কোন দিন শেষ হবে বাংলাদেশ থেকে আল্লাহ মাহবুদে জানে। সো দেখেন কারেন্ট চলে গেছে, বাট আমাদেরকে থামানো যাবে না, রাইট? ওকে, সো যেটা বলছিলাম যে স্পেনের স্কোয়াডের ডিফেন্সিভ পজিশনে আসলে কি হয়েছে, কেন ডিন হুইজেনকে নেওয়া হয় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে লুইস দে লা ফুয়েন্তে তার স্কোয়াডে ফিজিক্যালিটি জিনিসটাকে সে একটু বেশি প্রাধান্য দিছে, যার কারণে কিন্তু ডিন হুইজেনকে নেওয়া হয় না, কিন্তু সেখানে কুবার্সিকে নেওয়া হয়েছে। এবং এটা ছাড়া আমার কাছে কোনো প্রকার এক্সপ্লেনেশন নাই। এবং আমি ইন্টারনেটে যত পণ্ডিতের কথাবার্তা শুনতেছিলাম, ফুটবল পণ্ডিতের, সবাই সেম টাইপের কথাই বলতেছে যে এরিয়ালি ডিন হুইজেন অনেক বেশি স্ট্রং, বাট ফিজিক্যালি সে কিন্তু অতটা স্ট্রং না পাও কুবার্সির তুলনায়। সো দেখেন এখানে আপনার হেড দেওয়াটা স্বাভাবিক, বাট এক একটা কোচের এক একটা ট্যাকটিক্স থাকতে পারে। এবং আমার মনে হয় যে লুইস দে লা ফুয়েন্তে ওইরকম একটা ট্যাকটিক্সে যাবে যেখানে হচ্ছে সে পাও কুবার্সিকে শতভাগ ইউটিলাইজ করার ট্রাই করবে। সো আপনি এখানে হেড দিলেও খুব একটা লাভ হবে না, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে হেড টেড দিয়েন না। আপনার পছন্দের প্লেয়ার নাই থাকতে পারে, এবং আমি কিন্তু মনে করি যে ডিন হুইজেনকে রাখা উচিত ছিল, যদিও তার এবারের সিজনটা ডিন হুইজেন টাইপের যায় নাই, যতটা মানুষজন এক্সপেক্ট করছিল ততটা যায় নাই, বাট হি ইজ এ গুড প্লেয়ার। নেদারল্যান্ডসের জাতীয়তা রেখে দিচ্ছে, ন্যাশনালিটি রেখে সে স্পেনের স্কোয়াডে আসতে চাইছিল, বাট লাস্ট পর্যন্ত হয় না, ব্যাড লাক। বাট তাকে রাখা উচিত ছিল, বাট রাখে না যেহেতু, সেখানে আসলে কিছু করার না। আপনি সেখানে পাও কুবার্সিকে একটা অফুল ডিফেন্ডার বলতে পারেন। আমি দেখতেছিলাম যে অনেক মাদ্রিদ ফ্যান পেজ হয়তো সেখানে রাগের বসে বলছে, আমি সেখানে তেমন কিছু ইন্টারফেয়ার করবো না, বাট অফুল ডিফেন্ডার লাইক কুবার্সি এই জিনিসটা বলে আসলে অতটা আপনি করতে পারবেন বা করা উচিত না। সো এছাড়া বাকি পজিশনগুলোতে নিয়ে খুব একটা কথা বলার দরকার নেই। কারা কারা খেলবে আমরা সবাই জানি, স্টার্টিং 11-এ কারা থাকবে সেটাও আমরা জানি। সো ওই জায়গাটাতে ডিফেন্সিভ পজিশন নিয়ে খুব একটা কথা নেই, বাট আমার কাছে মনে হয়েছে যে এই স্কোয়াডটা এরিয়ালি একটু দুর্বল, প্লাস স্পিডি সেন্টার ব্যাক খুব কম, স্পিডি ডিফেন্ডার খুব কম, যেটা স্পেনকে কাউন্টার অ্যাটাকে বিশাল বড় ঝামেলায় ফেলতে পারে আমার মতে। সো এটা গেল ডিফেন্সিভ পজিশনের কথাবার্তা। এবার আসে মিডফিল্ড পজিশনে কারা কারা খেলবে। আর ভাই থাক আগে স্কোয়াডের নামগুলো বলে নিই কারা কারা আছে। পেদ্রি, রদ্রি, বায়েনা, জুবিমেন্ডি, রুইস, গাবি, মিকেল মেরিনো। নামগুলো শুনছেন? আমি ভাই একজন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমার এত বেশি হিংসা হইতেছে এই মিডফিল্ডটাকে দেখে। এবারের বিশ্বকাপের টপ 3টা মিডফিল্ডের মধ্যে একটা স্পেনের, এবং আপনি চাইলে তাদেরকে বেস্ট মিডফিল্ডও বলতে পারেন। পর্তুগাল এবং স্পেন এই দুইটা টিমের যে মিডফিল্ড, এটা আসলে যে কোনো টিমকে জেলাস করতে বাধ্য করবে ভাই। চিন্তা করে দেখেন না, মানে আপনি এসব প্লেয়ার আপনি কাকে স্টার্ট করাবেন? আপনি ধরেন স্টার্ট করালেন পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইসকে, বাট এদের ব্যাকআপ হিসেবে কারা আছে? ব্যাকআপ হিসেবে আছে আপনার অ্যালেক্স বায়েনা, জুবিমেন্ডি, গাবি, মিকেল মেরিনো। চিন্তা করে দেখেন এরকম একটা মিডফিল্ড যখন আপনার টিমে থাকে, তখন আপনি তো আপনার টেনশন করারই কিছু নেই। সো ওই জায়গাটাতে মিডফিল্ড নিয়ে খুব একটা কথা বলার দরকারও নেই, কারণ সবাই জানে এই মিডফিল্ডে যারা খেলবে তারা কীরকম পটেনশিয়াল রাখে, এবং বেস্ট মিডফিল্ড এবারের বিশ্বকাপের। সো এখানে নিয়ে কোনো প্রকার দ্বিমত কারো থাকবে না। যারা ফুটবল এবার দেখছে, রেগুলারলি ফলো করছে, তাদের কোনো প্রকার দ্বিমতই থাকার কথা না এবারের স্পেনের স্কোয়াডটা নিয়ে বা স্পেনের মিডফিল্ডারদের নিয়ে। সো এখানে আমিও বেশি কিছু বলবো না। এবার আসেন অ্যাটাকিং পজিশন নিয়ে কারা খেলতেছে। অবভিয়াসলি লামিন ইয়ামাল, ফেরান তোরেস, ভিক্টর মুনোজ, নিকো উইলিয়ামস, পিনো, অরেজাবাল, অলমো, ইগলেসিয়াস।
এতগুলো নামের মাঝখানে আমার একটা নাম শুনে আমি অনেক বেশি অবাক হয়েছি, সেটা হচ্ছে ইগলেসিয়াসের নামটা। এই সেল্টা ভিগোর প্লেয়ারটা আমাদেরকে প্রচুর ভুগাইছে, বাট ওর ইনক্লুশনটা নিয়ে আমার একটু দ্বিমত রয়েছে। কারণ সে জায়গাটাতে আমি একটা রিয়াল মাদ্রিদের প্লেয়ারকে দেখতে চাইছিলাম যাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, তার নাম হচ্ছে গঞ্জালো গার্সিয়া। এখন দেখেন এই স্কোয়াডটার মধ্যে একটা উইক পজিশন যদি আপনি বলেন সেটা হচ্ছে নাম্বার 9 পজিশন, যেখানে ফেরান তোরেস খেলতে পারে, অরেজাবাল খেলতে পারে, বাট সেই জায়গাটাতে কিন্তু গঞ্জালো গার্সিয়া খেলতে পারতো এবং ইগলেসিয়াসের বদলে যদি তাকে নেওয়া যেত, হি কুড হ্যাভ ডেলিভার্ড। আপনি দেখেন এই প্লেয়ারটা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে বেশ ভালো পারফর্ম করছে। সো ওর এই ওয়েদার সম্পর্কে কিন্তু বেশ ভালোই ধারণা আছে এবং এখানে সে পারফর্ম করতে পারে, সেটা নিয়ে কারো কোনো প্রকার সন্দেহ নাই। সো লুইস দে লা ফুয়েন্তে আমার মতে এই জায়গাটাতে একটু চোখ করছে। ইগলেসিয়াসকে না নিয়ে যদি গঞ্জালো গার্সিয়াকে নিত আমি অনেক বেশি খুশি হতাম। এবং আমি যে কথাটা বলতেছিলাম যে ডিন উইজেনকে নিয়ে আপনি কথা বলতেছেন, আপনি ক্যারেরাসকে নিয়ে কথা বলতেছেন, আপনি কারবালকে নিয়ে কথা বলতেছেন, বাট আপনার কথা বলা উচিত ছিল গঞ্জালো গার্সিয়াকে নিয়ে। এই প্লেয়ারটা এক্সট্রিমলি ট্যালেন্টেড ভাই, আপনি বিশ্বাস করেন আমি একজন রাইভাল হয়ে তার প্রশংসা করতেছি। তার মানে বুঝতেছেন যে আমার চোখে এই প্লেয়ারটার সম্মান কোন লেভেলের। এই প্লেয়ারটা প্রপার নাম্বার 9, যখনই রিয়াল মাদ্রিদে তাকে সুযোগ দেওয়া হয়েছে তখনই সে ডেলিভার করছে এবং বেশ ভালোভাবে ডেলিভার করছে। যখনই দরকার পড়ছে তাকে তখনই সে ডেলিভার করছে। সো এই প্লেয়ারটাকে বিশ্বকাপের স্কোয়াডে না নেওয়াটা আমার কাছে একমাত্র আমার দ্বিমত আমি যে জায়গাটাতে করছি সেটা। কারণ ইগলেসিয়াসকে যদি আপনি নেন সে জায়গাটাতে গঞ্জালো গার্সিয়াকে তার বদলে নেওয়া যাইতই। সো যাই হোক, আমি যেটা বলে থাকি যে আমি এবারের যে স্কোয়াড রিভিউ আছে সেখানে আমি খুব একটা নেগেটিভিটি নিয়ে কথা বলবো না, কারণ বিশ্বকাপে যে কোচগুলা এবার দলগুলোকে নেতৃত্ব দিবে নিশ্চয় তারা কিছু জেনে বুঝে অনেকগুলো পরীক্ষা করে কিন্তু এই টিমটাকে দিছে এবং স্পেনেও যারা যারা বাদ পড়ছে তাদেরকেও কিন্তু দে লা ফুয়েন্তে অনেক বেশি চান্সেস দিছে। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যদি দেখেন বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন, আপনার কত কত মানে এটা কি বলে কত অভিযোগ ছিল দে লা ফুয়েন্তেকে নিয়ে, যে লামিন ইয়ামালকে কেন খেলানো হচ্ছে নর্মাল ম্যাচগুলোতে, আপনার গাবিকে তো না, পেদ্রিকে কেন খেলানো হচ্ছে, অলমোকে কেন খেলানো হচ্ছে। সো এইসব জিনিস নিয়ে অনেক ধরনের কথাবার্তা থাকতে পারে এবং বার্সেলোনার এবারে 8 জন প্লেয়ার খেলতেছে। যদিও আমাদের সবার মন খারাপ একজন প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে আমাদের ফার্মিন লোপেজ। এই বিশ্বকাপের আগ মুহূর্তে সে ইনজুরিতে পড়ছে, যার কারণে আমাদের সবার মন ভেঙে গেছে। সত্যি কথা বলতে সবারই মন ভেঙে গেছে এবং ভালো হয় নাই। সো ওভারঅল দেখেন, ওভারঅল এই স্কোয়াডটা কতটুকু ক্যাপেবল। আপনি যদি রাগ ক্ষোভ ছেড়ে দেন, আপনি যদি আর্জেন্টিনা ব্রাজিল বায়াসনেস ছেড়ে দেন, আপনি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এই টিমটা এবার ফাইনালের ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট। ফাইনালে কে জিতবে সেটা নিয়ে আমি কথা বলবো না, বাট ফাইনালে যাওয়ার ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট এই স্পেন টিমটা, কারণ প্রত্যেকটা পজিশন স্ট্যাক। এখন দেখেন নাম্বার 9 পজিশন নিয়ে আপনি বলতে পারেন যে ভাই ফেরান তোরেস খেলতেছে, ওরাইজাবাল খেলতেছে, এইসব প্লেয়ারগুলো তো ভালো না, এমবাপ্পের সামনে এটা কিভাবে দাঁড়াবে, অনেক কথা বলতে পারেন। বাট ট্রেডিশনালি স্পেন যেভাবে খেলে সেখানে কিন্তু তাদের ফলস 9 পজিশনটাই বেশি মুখ্য থাকে। সো ওই জায়গাটাতে তাদের যে অ্যাটাকিং মিডফিল্ডার আছে সেই কিন্তু ভালো রকমের একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এবং আমরা দেখছিলাম ইউরোতেও সেম হয়েছে, এর আগের বিশ্বকাপেও সেম পজিশনে খেলছে, যেখানে তাদের নাম্বার 9 পজিশনটা খুব একটা এফেক্ট ফেলে না। সো আমার কাছে মনে হয়েছে যে অ্যাটাকিং, ডিফেন্ডিং, মিডফিল্ড প্রত্যেকটা পজিশন প্রপার প্লেয়ার আছে এবং প্রপার ফাইট দিবে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিমের সাথে। সো ওভারঅল গ্রেট একটা স্কোয়াড। আমার খুব একটা অভিযোগ নাই এই স্কোয়াড নিয়ে এবং না থাকাটাই স্বাভাবিক। আমাদের 8 জন প্লেয়ার খেলতেছে এবং যারা বলতেছেন, এখন দেখেন এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, প্লাস বানাইতে খুব একটা ভালো লাগতেছে না, কারণ হাতে টর্চ লাইট নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। চিন্তা করে দেখেন কেন রিয়াল মাদ্রিদের প্লেয়ার নাই, বার্সেলোনার প্লেয়ার এতজন। এটা এখন থেকে না, যখন স্পেন বিশ্বকাপ জিতছিল সেই স্কোয়াডে অনেকগুলো প্লেয়ার বার্সেলোনারই ছিল, যদিও তখন অনেক রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিল, বাট এটা খুব একটা সারপ্রাইজিং বিষয় না এবং এখানে কোনো পলিটিক্স হয় না, কারণ বার্সেলোনার টিমটাই কিন্তু স্পেন বেসড। কোনভাবে প্লেইং স্টাইল বেসেও কিন্তু তারা স্পেন বেসড, তারা লামাসের উপর ফুললি ডিপেন্ডেন্ট। বাট রিয়াল মাদ্রিদের ফিলোসফি বলে হচ্ছে তারা বাইরের দেশের প্লেয়ারগুলোকে নিয়ে আসে এবং সেখানে একটা গ্যালাক্টিকও তৈরি করে। আপনি নিজে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে কয়টা স্পেনের প্লেয়ার দেখবেন রেগুলার খেলতেছে? 2-1টা বাদে আপনি দেখবেনই না। সো ওই জায়গাটাতে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে স্পেনের ন্যাশনাল টিমে সেসব প্লেয়ারগুলোকে খেলানো হবে? সো এই জিনিসটা নিয়ে খুব একটা হিট দেওয়ার কিচ্ছু নাই। ফুটবলটা খুবই সুন্দর, ফুটবলে যে যার অপিনিয়ন দিচ্ছে সবার অপিনিয়নটাকে রেসপেক্ট করেন। আপনি গাবিকে নিয়ে অনেক বেশি আপনি কথা বলতে পারেন, গাবিকে নিয়ে আমি কালকে একটা ইমোশনাল পোস্টও করছি, কারণ দেখেন ভাই এই প্লেয়ারটা কীরকম ক্যাপাবিলিটি রাখে সেটা আমরা এখন থেকে না, শুধুমাত্র হ্যান্সি ফ্লিক না, জাভির আমল থেকে, লুইস দে লা ফুয়েন্তে, এর আগে যেসব কোচ ছিল সবাই জানে যে যে কোনো মুহূর্তে খেলার মোড ঘুরে দিতে পারে গাবি, এবং তার যে অ্যাগ্রেশন এটা কিন্তু ফুটবল মাঠে অনেক বেশি প্রয়োজন। সো গাবিকে নিয়ে আপনি খুব একটা অভিযোগ জানাইতে পারবেন না, আর জানালেও কি বা হবে ভাই, আপনি অভিযোগ জানালে কিছু আসবে যাবে? যারা স্পেনের সাপোর্টার তারা কোনো প্রকার অবজেকশন জানাচ্ছে না এই টিমটা নিয়ে, তারা খুব বেশি হোপফুল এবং আমি হোপফুল
যে এই টিমটা ভালো করবে, এবং আমার তো ড্রিম ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস স্পেন। এই ফাইনালটা আমি দেখতে চাই যেখানে লামিন ইয়ামাল মেসি একসাথে এক মাঠে থাকবে। ফিনালিসিমা দেখতে পারি না, বাট এই জিনিসটা দেখার আমার খুব ইচ্ছা। দেখা যাক সামনে কি হয়। সো পরবর্তীতে কোন স্কোয়াড নিয়ে ভিডিও বানাবো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মোস্ট প্রবাবলি আর্জেন্টিনার স্কোয়াডও দিয়ে দিবে। জার্মানির স্কোয়াড নিয়ে এখনো ভিডিও বানানো নেই, সেটা নিয়ে কি বানানো উচিত কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর গিভওয়েতে পার্টিসিপেট চাইলে করতে পারেন। ভিডিওর কোয়ালিটি আজকে একটু খারাপ, সেজন্য ভেরি 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 সরি ডার্লিং। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।